ঢাকাতে যে সংকট তৈরি হইল, এই সংকটের জন্য দায়ী কে? কি হলো বা এই হচ্ছে? সংকটের জন্য দায়ী সেনাপ্রধানের অনুসারীরা, তার যে আশেপাশের লোকগুলি, এটা তার রং পথে গাইড করতেছে। একজন সেনাপ্রধান জানেন না, উনি সব ফেসবুক দেখেন না, তেমনও পড়েন না, ডিসকভার, তার যে সহযোগীরা আছে ভুল পথে গাইড করতেছে। আমার খেয়াল আছে সাল 96 কথা বলছেন, আমি তো মিলিটারি অফিসে থাকা থেকে আমি কিন্তু খেপে গেছিলাম খালেদা জিয়ার উপরে, কেন আমার সেনাপ্রধানকে বের করে দেওয়া হলো। সত্য কথা, তা মেজর। বাট এই পাঁচটাকে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা গ্রহণযোগ্য না। আমিও ভুল, আজকে যেটা হইতেছে এটাও ভুল। সেনাপ্রধান এইসব কথা বলতে পারেন না। উনি যদি সেনাবাহিনী প্রধান ওনার অফিসারের সাথে কথা বলেন, আমি বলবো তার ব্যর্থতা, কেন এই তথ্যগুলি বাইরে গেল। আর সে যদি নিয়ে থাকে সেটা ভিন্ন কথা, তাহলে উনি প্রচন্ড ভুল করে ফেলবেন। অর্থাৎ সেনাপ্রধান দাবি করেন একটা প্যাট্রিয়টেড আর্মি, সেটা না। তার সাথে একমত না। জনগণের পার্সেপশন কি দাঁড়াইছে, আর্মির প্রতি নেগেটিভ হয়েছে লোক। আমি মনে করি সেনাপ্রধান যাই করুক, উনি 5 তারিখে এই বিপ্লবের শেষের দিকে হইল উনি আমাদের দলের, আমাদের বিপ্লবের সাথে ছিলেন, এই জন্যই প্রশংসিত। বাট ওনার যদি কিছু কাজ করেন যেটা রাষ্ট্র পরিচালনার ক্ষতিকর, তাহলে ভুল। সরকারের উচিত সেনাপ্রধানকে আপন করে নেওয়া, আর সেনাপ্রধানও উচিত যে সে সেনাপ্রধান, তার নিজের একক কিছু করার নাই। এই সমস্যা কত 2 দিন আগে না, এই সমস্যা শুরু হয়েছে আপনি খেয়াল করেন শাহবাগে, ওই বিজয়ের পরে বাংলাদেশ সবাই যে মানে একটা বিজয় হলো, সাফল্য হলো, সেই মানে আওয়ামী লীগের নিষিদ্ধ হলো, তারপরে যে একটা বড় খানা খাওয়া দাওয়া হলো, গরু জবাই করা হলো শাহবাগে, তখন থেকে সমস্যাটা শুরু হয়েছে। আর এই সমস্যার মূল কারণ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। এটা হয়তো সেনাবাহিনীর পুরো জেনারেলদের 90% কেন, আমি বলবো অন্তত 50% জেনারেলরা অখুশি। তারা তো আওয়ামী সুবিধাবাদী জেনারেল ছিল, তারপরে সামনে বিচার, নানা সমস্যায়। তো এইখানে তারা একটু অখুশি, আওয়ামী লীগ আসতে পারলো না, নির্বাচন করতে পারলো না। এতে অন্তত আমি মন খুললে হলেও কিছু করার নাই। জনগণ চায় না আওয়ামী লীগ আসবে না, আর এটাই বাস্তবতা। কর্নেল হাসিনুর স্যার, আপনারা যেটা প্রশ্ন করছিলাম যে বিএনপি কি, যে নেতার কথা বলছিলাম সালাউদ্দিন সাহেব, বিএনপি কি ভারতের হাতে পা দিচ্ছে কিনা সালাউদ্দিনের হাত ধরে, এরকম কোন সিমটম আপনি দেখছেন কিনা? ভাই, আমরা গুম ছিলাম, এই গুম কমিশনে দৌড়াদৌড়ি করা, আগে পাশে কত কিছু কাজ করছি, তারপর মনে করেন মামলা করছি। সালাউদ্দিন সাহেব একটা এত বড় একটা ডকুমেন্ট, যেটাতে ভারতকে আমরা কাবু করতে পারি। এই ভদ্রলোক গুম ছিলেন, এখন দেখতে ভারত প্রেমে পড়ে গেছে। উনি গুমের মামলা করতেছেন না, আইসিটিতে আসেন নাই। উনি মামলা করলে তো আমরা অজিত দোভাল এবং এই মোদি, মানে চা বিক্রেতা মোদিকে আমরা আইনের আওতায় আনতে পারতাম। কত একটা হাতিয়ার আমাদের হইতো আইনগত ভাবে, পারলাম না। উনি আসেন নাই, উনি কার প্রেমে আসেন উনি আল্লাহ জানেন। আমি মনে এই ভদ্রলোক সালাউদ্দিন সাহেব বিএনপিকে ডুবাবেন। উনার আশকারা পায়ে বা উনার মনে করলাম উনার মানে আশকারা পেয়ে আমাদের সেনাপ্রধান ডাইনামে কথা বলতেছে। সত্য কথা, সেনাপ্রধান কিন্তু অত খারাপ না, এবং সে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল, এখন সে কিন্তু আমাদের সাথে এক হয়ে গেছে, তাকে আপন করে নিতে হবে। এই সালাউদ্দিনের জন্য অনেক সমস্যা হচ্ছে। আমার বিশ্বাস তারেক রহমান সাহেব এবং আমাদের খালেদা জিয়া এই বিষয়ে জানেন না। এই ভদ্রলোক নিজের সুবিধার জন্য এই কাজগুলি করতেছেন। আমার মনে হয় আমরা একটা বিজয় আমাদের, ভাই, এটা সংস্কার একটা খবর ছড়িয়েছিল যে সালাউদ্দিন সাহেব ওনার কাছে গিয়েছিলেন, এটা কি সত্যি নাকি স্যার? হ্যাঁ, সঠিক তো। বললাম এই ভদ্রলোক আমাদেরকে নষ্ট করতেছে, রাজনীতিবিদদের সেনাবাহিনীকে নষ্ট করে, তাদের স্বার্থের জন্য আমাদেরকে বিপদে ফেলে। আমি মনে করি একটা বিজয় আসে, কিন্তু ধরে রাখা ডিফিকাল্ট। সেই ডিফিকাল্টির মধ্যে আমরা আছি। ডক্টর ইউনূস একটা বেসামরিক ব্যক্তি, আর্মি নিয়মকানুন বা এই অসভ্য কালচার যেগুলো ছিল হাসিনার সময়, সেটা উনি বুঝে উঠতে পারতেছেন। তবে আমি ডক্টর খলিলের কথা বলবো, উনি ডিজিএনএসআই ডিজিএফআই তার বেবি, উনি দুইজনকে দুই পকেটে নিয়ে হাঁটবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। এগুলো যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে সমস্যা। আর সেনাপ্রধান বলবো, আপনি সম্মানের জায়গায় আছেন, উপদেষ্টাদের সাথে মিশে আমাদের একটা বিশাল নদীতে আমরা ঝাঁপায় পড়ছি, বিশাল একটা যুদ্ধ।
এই যুদ্ধটা সাঁতরে পার হইতে হবে। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। ভয় পাওয়ার কিছু নাই। জনগণের উপর আস্থা জায়গায় থাকেন, কোন রকম আদে প্রচারণা থাকবে না। সেনাবাহিনী দেশের জন্য, জনগণের জন্য। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। শান্তি বাহিনীকে প্রশিক্ষণ, অস্ত্র দেওয়া, আমাদের প্রায় 30,000 লোক মারা গেছে, কোন রাজনীতিবিদ কোনো কথা বলেন নাই। হোক বিএনপি, রামনীতি করার কথাই না, ঠিক করছে। মাহমুদুর রহমান বলেছিলেন যে সেনাবাহিনী সমস্যার জন্য হাসিনাই বলছিলেন যেটা আর্মি দায়ী। শহীদ জিয়া রহমান এই যে বাঙালিকে পাঠানো ছিল, গৃহহীন বাঙালি, নদী ভাঙ্গা বাঙালি, রিকোয়েস্ট করে পাঠানো ছিল অর্থ দিয়ে, মানে টাকা পয়সা যতখানি করে দরকার পূর্ণবাসিত করাতেই আজকে পার্বত্য চট্টগ্রাম আমাদের মধ্যে রয়ে গেছে। এখন কেউ পার্বত্য চট্টগ্রামে আদিবাসী না, সব বহিরাগত। সুতরাং কেউ হয়তো 40 বছর, কেউ 200 বছর, বাট কেউ এই এলাকার আদিবাসী না। এখন দেখেন অন্যান্য উপজাতিদের দেওয়া হচ্ছে, এখন চাল দেওয়া হচ্ছে, কিন্তু বাঙালিরা পাচ্ছে না। এই বর্ষার সময় বাঙালিদের কি কষ্ট ভাই বোঝাইতে পারবো না। পাহাড়ে ডালে বাঙালি বসবাস করে, ওই ডিসি অফিসের ওয়ার্নিং দেবে যে ভূমিধস হবে, সবাই নামাই দিবে। এই লোকগুলি রাস্তায় রাস্তায় ঘুমাবে, দেখবেন যেটা পলিথিন নিয়ে করতেছে, আর ফরেস্টের লোকরা লাঠি নিয়ে দৌড়াতে থাকে, তার ফরেস্টে যেন নতুন করে না ঢুকে। এতো মানুষ, বাংলাদেশের নাগরিক, ও যুদ্ধ না করবে 71, দাদা যুদ্ধ করছে, ওর বাঁচে থাকার অধিকার আছে, কিন্তু আমরা কতটুকু করছি, কিছুই করিনি। মানে খুবই লজ্জা, খুবই লজ্জা। ইলিয়াস ভাই বুঝাতে পারবো না পাহাড়ের বাঙালিরা কি কষ্ট করে। আপনি বলা নাই কয়া নাই, কদিন আগে সরকার ইউপিডিপি এর সাথে বৈঠক করছে। আমি এটা আমি এখন এই জায়গায় বলছি বিরোধিতা করি, বাট আমি মনে করি এটা দরকার আছে। জিএসএস এর সাথে করবে, ইউপিডি জিএসএস ব্যালেন্স নালে সমস্যা। এখন পাহাড়ে তো শুধু চাকমা থাকে না, মারমা শুধু থাকে না, ত্রিপুরা থাকে না, আরো 11টা জাতি বসবাস করে। তাদের প্রতিনিধি কই? তাদের লোকজন কই? তারা তো 1 পয়সা সরকারের সুবিধা পায় না। আমি বহুবার বলছি, এই 11টা উপজাতি হারাই যাওয়া উপজাতি বলে, টংচঙ্গা, চাক, মুরং, তারপরে এই যে বলেন বোম, কুকি, এই লোকদের তো প্রতিনিধি থাকতে হবে। জনগণ জানেই না এরকম জাতি। এদের একজন প্রতিনিধি সংসদ থাকলে অসুবিধাটা কোথায়? বেতন ছাড়াই থাকবে, তার প্রতিনিধিত্ব করবে। আপনি ওন যদি না করেন, তারা কোথায় যাবে? এদের সবাইকে ওন করতে হবে, তারপরে সব স্টেক হোল্ডারদের বসতে হবে, তোমাদের কিভাবে তোমাদের সমস্যার সমাধান করা যায়। আমরা তা করি না, আসলে সমস্যার সমাধান করতে চাচ্ছি না। জি, তো আমাদের দেশের সরকার এবং যারা এখন দেশ চালাচ্ছেন এবং যারা সামনে ক্ষমতায় আসবেন, আজকে এটা দেখে খুব ভালো লেগেছে যে বিএনপির যে প্রতিনিধি দল আজকে সংবাদ সম্মেলনে মিডিয়ার সামনে কথা বলছিলেন, সেখানে ডক্টর মোশাররফ এসছেন এবং অন্য নেতারা এসেছেন, সালাউদ্দিনকে সেখানে রাখা হয় নাই। আমার মনে হয় সালাউদ্দিনের ব্যাপারে খুব সাবধান থাকা দরকার। এই ব্যক্তি এখনো পর্যন্ত গুম কমিশনে যায় নাই, কোনো থানায় একটা জিডি পর্যন্ত এসে করেন, একটা মামলাও করেন নাই যে আমাকে কিভাবে নিয়ে যাওয়া হলো, দেশ থেকে কারা নিয়েছে সেটা তো সে জানে। যে বাহিনী হোক, কোন বাহিনী নিয়েছিল, সেই বাহিনীর বিরুদ্ধে সে করুক। ভারতে নিয়ে গিয়েছিল, ভারত রাষ্ট্র হিসাবে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে, এটার জন্য আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে, সেটা তিনি যাচ্ছেন না। না গিয়ে তিনি দেশে ফিরেই এস আলমের গাড়িতে চড়ে বাড়িতে গেলেন, তারপরে এখন এস আলম সহ ইউনাইটেড গ্রুপকে তিনি শেল্টার দিচ্ছেন। তো সালাউদ্দিন সাহেব, আপনার বেশ কিছু জিনিস আমার হাতে এসছে, কোন কোন বাড়ি আপনি নিয়েছেন, কার কাছ থেকে, সেগুলো আমরা জানাবো ইনশাল্লাহ। সেই অনুসন্ধান চলছে। এই দেশে রয়্যাল লোকজন এসে বিএনপির মতো একটা জনপ্রিয় দল, যারা 15 বছর এই রয়ের দ্বারা নির্যাতিত হয়েছে, যে রয়ের কি বলবো, যে নিয়ন্ত্রণের থেকে তারপরে সেনাবাহিনী তারেক রহমানের উপরে নির্যাতন করেছে, সেই দলের উপরে রকে আবারও সওয়ার করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমার মনে হয় বিএনপিও সে ফাঁদে পা দেবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।